ছাগলকাণ্ডের পর বিপদে মতিউরের আত্মীয় স্বজন, কর্মস্থলে ফিরলেন স্ত্রী উপজেলা চেয়ারম্যান লাকি, বাবার প্রতি মেয়ের ক্ষোভ। আলোচিত সাদিক এগ্রোর অবৈধ অংশ গুড়িয়ে দিল ডিএনসিসি, লাপাত্তা ইমরান, সরিয়ে নেওয়া হলো 15 লাখের ছাগল। কল্যাণমুখী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থাই সরকারের লক্ষ্য, জানালেন প্রধানমন্ত্রী। সব প্রাথমিক স্কুলে কম্পিউটার ল্যাব করার ঘোষণা। ঝুঁকিমুক্ত নন খালেদা জিয়া, সরকারের বিরুদ্ধে আইনের অপব্যবহারের অভিযোগ, বিএনপির সমাবেশের অনুমতি চেয়ে আবেদন। ভিকটিম আনোয়ার বুঝে পেলে তাদের 3-4 জনের গতিবিধি, তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, আকুতি মিনতি করেছে এবং হত্যার পরিকল্পনা বুঝতে পেরেছিলেন এমপি আনার, মূল কারণ এখনো অজানা। গ্রেফতার 2 আসামি, 6 দিনের রিমান্ডে। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিনা। সম্প্রতি ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের আত্মীয় স্বজনের আয়েশি জীবন এখন যেন দুর্বিষহ হয়ে উঠেছে। বিপদে পড়ে দাঁড়ে দাঁড়ে সাহায্য চাইছেন তিনি, কিন্তু পাশে নেই পরিবার। উল্টো বাবার প্রতি ক্ষোভ জানিয়ে কেটে পড়েছেন কানাডায় বিলাসী জীবন কাটানো মেয়ে ফারজানা রহমান ইপসিতাও। মতিউর কাণ্ডে নতুন সমালোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে তার হজের একটি ছবিও। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। বিশ্বখ্যাত ম্যাকলারেন ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ির ছবি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রীর মেয়ে ফারজানা রহমান ইপসিতা। ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর প্রথমে বাবার পক্ষ নিয়ে কথা বললেও পিতার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসার পর অবস্থান পাল্টাচ্ছেন তিনিও। যার টাকায় কানাডায় তার বিলাসবহুল জীবন, সেই বাবাকেই দোষারোপ করছেন ইপসিতা। স্বজনদের কাছে ভয়েস মেসেজে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মতিউর ধোঁকা দিয়েছেন উল্লেখ করে ছেড়ে না দেওয়ার হুমকিও দেন ইপসিতা। আমার বাবার নিয়ে আমার এখন কোনো ইচ্ছাই নেই তার প্রতি করা। আমার তার উপর জিদ, সে আমার মারে ধোঁকা দিছে, সে আমারে ধোঁকা দিছে, আমার ভাইরে ধোঁকা দিছে, আমার ভাইয়ের একটা বাচ্চা হয়েছে, সে আমাদের ধোঁকা দিছে। আমি তাকে ছাড়ব জীবন না। এক ছাগলেই শেষ মতিউর। আয়ের বিপরীতে তার এবং তার পরিবারের সদস্যদের বিলাসী জীবন প্রকাশ্যে আসায় জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলের ট্রাইব্যুনাল থেকে বাদ পড়েছেন। হারিয়েছেন সোনালী ব্যাংকের পরিচালক পর্ষদের পদও। স্থগিত হয়েছে মতিউর সহ তার স্ত্রী সন্তানদের 8টি ব্যাংক হিসাব এবং পুঁজিবাজারে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। এমন অবস্থায় বিপদ থেকে রক্ষায় দাঁড়ে দাঁড়ে সাহায্য চাইছেন মতিউর। সবশেষ কাস্টমসের সহকর্মীদের পাশে চান তিনি। অবিলম্বে বিসিএস কাস্টমস অ্যাসোসিয়েশনের বিবৃতি চান তিনি। এ বিষয়ে অনুরোধ জানিয়ে কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আবেগঘন দীর্ঘ বার্তা পাঠাচ্ছেন মতিউর। এদিকে রাজস্ব কর্মকর্তা হয়েও ফাঁকি দিয়েছেন বিপুল পরিমাণ রাজস্ব। শুধু রাজধানীর পূর্বাচলে দলিল রেজিস্ট্রির সময় জমির মূল্য কম দেখিয়ে স্বামী স্ত্রী মিলে ফাঁকি দিয়েছেন 1,54,36,000 টাকার বেশি রাজস্ব। ছাগলকাণ্ডের পর প্রকাশ্যে আসে মতিউরের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলা কানিজ লাকির অডেল সম্পত্তির তথ্য। বেশ কিছুদিন আত্মগোপনে থাকার পর প্রকাশ্যে আসেন তিনি। বৃহস্পতিবার বেলা 12টার দিকে ব্যক্তিগত গাড়িতে করে উপজেলা পরিষদে আসেন লাকি। পরে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি সভায় অংশ নেন তিনি। এত আলোচনার মাঝে খোঁজ মিলছে না মতিউরের। তবে সবশেষ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে তার হজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। অবশেষে গুড়িয়ে দেওয়া হলো বিতর্কিত সাদিক এগ্রোর মোহাম্মদপুর শাখা। সকালে সেখানে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। খাল দখল করে গড়ে তোলা অফিস ঘর ভাঙতে গেলে শুরুতে ক্ষমতার দাপট দেখিয়ে বাধা দেন ফার্মের কর্মীরা। তবে এ সময় উপস্থিত ছিলেন না এগ্রোর মালিক ইমরান। আর খাল দখলমুক্ত করার পর খননের কথা জানিয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। এম এ আজিমের রিপোর্ট। উচ্ছেদের নোটিশ পেয়ে বৃহস্পতিবার সকাল থেকেই খালের ওপর গড়ে তোলা নিজেদের বসতঘর ও দোকানপাট সরিয়ে নিতে থাকে বস্তিবাসী। তবে নোটিশের তোয়াক্কা করেনি বিতর্কিত সাদেক এগ্রো, যা নিয়ে ক্ষুব্ধ বস্তিবাসীও। বাংলা তো সবই ভাঙ্গা দিব, কতটুক থাকবো আর কতটুক ভাঙ্গা দিব এটা কথা হলো, আমরা সবই তো গরিব মানুষ। বন্যা চৌধুরীর ঘর থাকবো, বন্যা চৌধুরী তো এটা ভাঙাইতে আছে। হ্যাঁ তো ভাঙাইতে আছে, হ্যাঁ হওয়ার এটা ভাড়া দিব। অনগর ফেরে উঠা দিয়া হ্যাঁ হওয়ার এটা ভাড়া দিব।
বেলা 12টার পর ঘটনাস্থলে পৌঁছায় ডিএনসিসির উচ্ছেদ দল। খালের জায়গায় গড়ে তোলা অফিস ঘর ভাঙতে গেলে বাধা দেয় অ্যাগ্রো শ্রমিকরা। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে গুড়িয়ে দেয়া হয় অফিসটি। এমন পরিস্থিতিতেও সাদেক অ্যাগ্রোর ম্যানেজারের দাবি, ফার্মের কিছুই হবে না। আমাদের তো কোনো সমস্যা নাই, সাদেক অ্যাগ্রোর কোনো কিছুই হবে না ইনশাল্লাহ। সাদেক অ্যাগ্রোর কোনো কিছু, এটা একটা ষড়যন্ত্র, অনেক খামারিদের ষড়যন্ত্র, কোনো সমস্যা হবে না। অভিযানে গিয়ে হতবাক নির্বাহী ম্যাজিস্ট্রেটও জানান, 4% জমির কাগজ থাকলেও সাদেক অ্যাগ্রো দখলে রেখেছে প্রায় 1 বিঘা। উনি দাবি করেছে 4%, কিন্তু বাস্তবে এখানে জমি আছে হচ্ছে 1 বিঘার উপরে। 1 বিঘার উপরে জমি দখল করে আছে। সুতরাং উনি 4% জমি, উনি জমির মালিক, উনি কিন্তু ভবনের মালিক না। আমরা কিন্তু ভবন ভাঙছি, অবৈধ ভবন, এবং খালের ভিতরে যে অংশটা পড়েছে সেটাই কিন্তু আমরা ভেঙেছি। শুধু উচ্ছেদ নয়, খাল আগের রূপে ফেরাতে উচ্ছেদ অভিযান শেষে খননের কথা জানান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। আজকে আমরা যখন এখানে উচ্ছেদ করা শুরু করব তখন আমরা সিএস ম্যাপ ধরে টান দিব, তখন কার জায়গা থাকবে কি থাকবে সেটা তো আমাদের দেখার বিষয় না। আমরা সমানে সব ভেঙে আবার নতুন করে খাল যাতে পানি প্রবাহ থাকে সেটা আমরা মেয়র মহোদয়ের নির্দেশে কাজ করতে থাকবো। সাদেক অ্যাগ্রো মালিক ইমরানের সঙ্গে মেয়র আতিকুল ইসলামের ঘনিষ্ঠ সম্পর্ক। তবে বিতর্ক আর একের পর এক সংবাদের পর অনেকটা বাধ্য হয়েই সেখানে অভিযান চালালো ডিএনসিসি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, শিশুদের প্রাথমিক শিক্ষা 2 বছর করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব করা হবে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক প্রদান ও জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে 18 ক্যাটাগরিতে 126 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষা পদক দেয়া হয়। শামীমা আক্তারের রিপোর্ট। শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা প্রতিপাদ্য নিয়ে প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রদান এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে 18টি ক্যাটাগরিতে 2026 জনকে প্রাথমিক শিক্ষা পদক দেয়া হয়। শিক্ষিত জাতি গড়ে তুলতে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সুষম, জনকল্যাণমুখী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা, মনন, সেগুলো তো আমাদের বের করে আনতে হবে, তাদের সুযোগ দিতে হবে। তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে সেটা যাতে বিকশিত হতে পারে সেই সুযোগটা সৃষ্টি করা দরকার। আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি। প্রত্যেক স্কুলে ইতিমধ্যে আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলেই আমরা কম্পিউটার ল্যাব করে দেব। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেব। শিক্ষা খাতে বর্তমান সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, সাক্ষরতার হার বৃদ্ধি সহ প্রাথমিক স্তরে নারীদের কর্মসংস্থান বেড়েছে। নারী ক্ষমতায়নের জন্য আমরা অনেক কাজ করি। আমি 96 সালে সরকারের আরেকটা পদক্ষেপ নিয়েছিলাম যে প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষক নিয়োগ হবে তার 60% আমাদের নারী হতো। উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে, সে ব্যবস্থাটাও আমরা নিয়েছি। এই 15 বছরে প্রাথমিক বিদ্যালয়ে মহিলা শিক্ষকের সংখ্যা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। এ সময় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মূলধারায় যুক্ত করার তাগিদ দেন সরকার প্রধান। সেই সঙ্গে প্রাক প্রাথমিকের পাশাপাশি ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরেন তিনি। কোনো একটা ছেলে মেয়ে যদি প্রতিবন্ধী হয় বা অটিস্টিক হয় বা বিশেষ চাহিদা সম্পন্ন হয়, তাদেরকে আপন করে নেওয়া, তাদের কাছে সাথে থাকে, একসাথে চলা এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া, এটা ছোট শিশু বয়স থেকেই সেই শিক্ষাটা দেওয়া। এই জন্যই আমরা এটাই চেয়েছি যে সমন্বিতভাবে সবার জন্য শিক্ষার দ্বার উন্মোচন করে দেওয়া। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন নাগরিক গড়ে তোলার ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশুরাই আগামী দিনের সোনার বাংলা গড়ার কারিগর। যে আমার আজকের শিশুরা আগামী দিনে আমার স্মার্ট বাংলাদেশের পরিচালক হিসেবে এবং সেই পরিচালনা দায়িত্ব তারাই নেবে, সেটাই আমাদের আশা। এবং 2041 সালের মধ্যে হবে স্মার্ট বাংলাদেশ, আর 2100 সালের ডেল্টা প্ল্যানও করে দিয়েছি, যেন প্রজন্মের পর প্রজন্ম তারা যেন একটা সুন্দর জীবন পায়, সেটাই আমার লক্ষ্য। এরপর শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশুদের পরিবেশনায় মুগ্ধ প্রধানমন্ত্রী। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।
পদ্মা সেতু নির্মাণে নেওয়া ঋণ পরিশোধের সপ্তম ও অষ্টম কিস্তি হিসেবে ৩১৪ কোটি ৬৪ লাখ টাকার বেশি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছে পদ্মা সেতু ঋণের এই কিস্তির চেক হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সবশেষ কিস্তি সহ সেতু বিভাগ এই পর্যন্ত সরকারকে মোট ১০২৬ কোটি ২৬ লাখ টাকার বেশি পরিশোধ করেছে। ৫ এপ্রিল সেতু বিভাগ প্রথম ও দ্বিতীয় কিস্তি হিসাবে সেতু থেকে টোল আদায় হিসাবে অর্জিত রাজস্ব থেকে ৩১৬ কোটি ৯০ লাখ টাকা দিয়ে ঋণ পরিশোধ শুরু করে। অস্ত্রোপচারের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। আর আইনকে বেআইনিভাবে ব্যবহার করে বর্তমান সরকার খালেদা জিয়াকে বন্দী রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, তার সাজা স্থগিতের বিষয় সরকারের চালাকি। মির্জা ফখরুলের দাবি, পুরো দেশকে ভারতের কাছে জিম্মি করেছে আওয়ামী লীগ সরকার। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। এতে অংশ নিয়ে বিএনপি নেতারা দাবি করেন, দেশের সব প্রতিষ্ঠানকে কুক্ষিগত করেছে আওয়ামী লীগের মুষ্টিমেয় লোক। এ থেকে বের হওয়ার একটিই পথ বর্তমান সরকারের উৎখাত। আগামী 29 তারিখে বিএনপি যে কর্মসূচি গ্রহণ করেছে, নতুন আন্দোলন, নতুন কৌশল গ্রহণ করে রাজপথকে প্রকম্পিত করাই আমাদের এখন দায়িত্ব। পতন কথাটাও ঠিক না, এদেরকে উৎখাত যদি না করি তাহলে এদেশের জনগণের সুখ শান্তি কোনোদিন আসবে না। স্থায়ী কমিটির সদস্যরা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বর্তমান সরকারকে ছাড় দেওয়ার সুযোগ নেই। যে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে আজকে অন্য দেশের দাসে পরিণত করতে চলেছে, সেই সরকারের পতন ঘটিয়ে আমার দেশের থেকে আগে মুক্ত করতে হবে। 17 বছর যাবৎ তারা ভারতের সাথে যত চুক্তি করেছে, লিখিত অলিখিত সব চুক্তি বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে এবং সকল চুক্তি সার্বভৌমত্বের হুমকি। স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আজকে এই সরকারকে ছাড় দেওয়ার আর কোনো সুযোগ নাই। মহাসচিব বলেন, খালেদা জিয়া সহ জাতীয়তাবাদী শক্তিকে রাজনীতি থেকে দূরে রাখতে চায় ক্ষমতাসীনরা। তাই রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান কুক্ষিগত করে আইন অপব্যবহারের মাধ্যমে তারা ক্ষমতা দীর্ঘায়িত করছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র, এ দুটো সিনোনিমাস এক, এটাকে পার্থক্য করা যাবে না। যদি দেশনেত্রীকে আমরা মুক্ত করতে পারি, গণতন্ত্রকে মুক্ত করতে পারবো। এর আরেকটা চালাকি আছে। চালাকিটা কি? এটা আমরা অনেকেই বলি না। 6 মাস করে সাজা স্থগিত করছে, তার মানে সাজা কিন্তু কমছে না। ভারত সফরে সরকার প্রধান যেসব সমঝোতা চুক্তি করেছেন তার কোনোটি দেশের স্বার্থে নয় বলে দাবি করেন মির্জা ফখরুল। দেশকে পুরোপুরিভাবে ভারতের কাছে একেবারে জিম্মি করে দিয়েছে, বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। আপনারা দেখেছেন যে সমস্ত চুক্তি করা হচ্ছে, সমঝোতা করা হচ্ছে, সেটা পুরোটাই বাংলাদেশের পক্ষে নয়। আমি শুধু একটা কথাই বলতে চাই, দেশের সঙ্গে এই বিদ্রোহ করবেন না, বেইমানি করবেন না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, অর্থ পাচার সহ সরকারের অন্যায় অনাচারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করছে জানিয়ে সবাইকে তাতে শরিক হওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার সম্পদের অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনকে চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান। চিঠিতে তিনি জানিয়েছেন, জাতীয় দৈনিকের পাতা জুড়ে দুর্নীতির সংবাদ প্রকাশের পরও দুদক কোনো উদ্যোগ গ্রহণ করেনি। বিষয়টিকে দুদকের নিষ্ক্রিয়তা বলে দাবি করেন এই আইনজীবী। বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস ক্ষুণ্ণ করে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। অতএব এই বিষয়ে যথাযথ অনুসন্ধানের উদ্যোগ নিতে দুদকের প্রতি আহ্বান জানান তিনি। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানের সম্পত্তি নিয়ে বিভিন্ন ধরনের রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং প্রথম আলো, মানব জমিন এবং খবরের কাগজ সহ বিভিন্ন পত্র পত্রিকায় তাহার অগাধ সম্পদ এর বিবরণী প্রকাশ হয়েছে, কিন্তু দুদক এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তাই আমরা আসাদুজ্জামানের সম্পত্তি অনুসন্ধানের জন্য বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত অভিযোগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনে একটা চিঠি দিয়েছি। সংবাদ রাতে আরো থাকছে।
বিশ্বজুড়ে আলো ছড়াচ্ছেন চট্টগ্রামের সন্তান ডক্টর বদরুল হুদা খান। 20টি ভাষায় প্রকাশিত তার ই-লার্নিং এর বই যুক্তরাষ্ট্রে পেয়েছে বেস্টসেলারের স্বীকৃতি। হত্যার আগে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মোটিভ বুঝতে পেরেছিলেন বলে জানিয়েছে পুলিশ, তবে বাঁচতে পারেননি। দীর্ঘ সময় পার হলেও আনার হত্যার মূল কারণ উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। তবে কর্মকর্তাদের দাবি, কিলিং মিশনে অংশ নেওয়া 7 জনকে গ্রেফতার করেছেন তারা। আর হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেফতার ফয়সাল ও মুস্তাফিজকে 6 দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। মাঝারুল ইসলামের রিপোর্ট। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল শাহাজি ও মুস্তাফিজুর রহমানকে চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের পাতাল কালী মন্দির থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, আসামিরা নিজেদের পরিচয় লুকিয়ে ওই মন্দিরে আত্মগোপন করলেও শেষ রক্ষা হয়নি। এমপি হত্যায় সরাসরি জড়িত 7 জন সহ 9 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনো জানা যায়নি হত্যার রহস্য। ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বকে প্রাধান্য দিয়ে মামলার তদন্ত চলছে বলে জানান ডিবি প্রধান। তাকে তারা ফুসলিয়ে বিভিন্ন টাকা পয়সা লেনদেনের কথা বলে তারা যে নিয়ে গেলেন, সেখানে নিয়ে যে তাদের সাথে কি কথা হয়েছে এবং কারা বেনিফিশিয়ারি, রাজনৈতিকভাবে কারা বেনিফিশিয়ারি, আর্থিকভাবে কারা বেনিফিশিয়ারি, সেইগুলি আমরা মনে করি হত্যাকাণ্ডের যে মোটিভটা অবশ্যই আছে, সুনির্দিষ্ট মোটিভটা তো এখনো আমরা সঠিকভাবে বলতে পারছি না। আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোল ও ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। পুলিশ হেডকোয়ার্টারের এনসিবির মাধ্যমে আমরা ইন্টারপোলের কাছে চিঠি লিখেছি, আমরা আমেরিকান এম্বাসির সাথে কথা বলেছি এবং কলকাতার পুলিশকে আমরা অনুরোধ করেছি, কারণ তাদের সাথে কলকাতার পুলিশের সাথে বা ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে এবং এছাড়াও যেহেতু হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে, এখানে হত্যার মামলাটা রুজু হয়েছে সেখানে, এবং এটা আমি মনে করি ইন্ডিয়ার কাছে তো এটা মোস্ট ওয়ান্টেড। এদিকে সীতাকুণ্ড থেকে গ্রেফতার ফয়সাল ও মুস্তাফিজকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাই পুলিশ। শুনানি শেষে তাদের 6 দিন রিমান্ড মঞ্জুর করে আদালত। গেল মে মাসে কলকাতার সঞ্জীবা গার্ডেনে এমপি আনারকে হত্যা করে ঘাতকরা, তবে এখনো তার মরদেহ মিলেনি। মাঝারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। এবার ভিন্ন ধর্মী এক খবর। বিশ্বজুড়ে আলো ছড়াচ্ছেন চট্টগ্রামের সন্তান ডক্টর বদরুল হুদা খান। 20টি ভাষায় প্রকাশিত হয় তার ই-লার্নিং বই। যুক্তরাষ্ট্রে পেয়েছেন বেস্টসেলারের স্বীকৃতি। গুণী এই ব্যক্তি তার গৌরবোজ্জ্বল কর্মজীবনের নানা দিক নিয়ে কথা বলেছেন দেশ টিভির সাথে। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। আধুনিক ই-লার্নিং এর প্রতিষ্ঠাতা হিসেবে বিশ্বে আলোড়ন তৈরি করেছেন ডক্টর বদরুল হুদা খান। তার আলোচিত বিভিন্ন বই প্রকাশিত হয়েছে 20টিরও বেশি ভাষায়। তার লেখা ওয়েব বেসড ইনস্ট্রাকশন বইটি ব্যবহার করা হয় যুক্তরাষ্ট্র সহ বিশ্বের স্বনামধন্য 500 বিশ্ববিদ্যালয়ের রেফারেন্স গাইড হিসেবে। সপরিবারে বিদেশে থাকলেও দেশের মানুষকে নিয়ে গভীরভাবে চিন্তা করেন তিনি। ই-লার্নিং এর ওপর বাংলা ভাষায় বই লেখার জন্য সম্প্রতি দেশে এসেছেন তিনি। বর্ণিল কর্মময় জীবনের নানামাত্রিক দিক নিয়ে ডক্টর খান কথা বলেন দেশ টিভির সঙ্গে। এতে উঠে আসে ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে যাওয়ার সংগ্রামের গল্প। যখন আমি আমেরিকা গেছি তখন খুব মিস করতাম আমার মাকে, মা তখন জীবিত ছিলেন, আত্মীয় স্বজনকে। তখন ভাবতাম যে এত দূর এসে লেখাপড়া করা তো অনেক কঠিন ব্যাপার। তখন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার হয়ে গেছে। তখন আমি বইটা শুরু করলাম ওয়েব বেস ইনস্ট্রাকশন। ওর মাধ্যমে বোঝাতে চেয়েছিলাম আপনি বিশ্বের যেখানে জায়গায় যে কোনো স্থানে থাকুন না কেন, আপনি এই ওয়েবের মাধ্যমে সে লেখাপড়া করতে পারেন, ইনফরমেশন এক্সচেঞ্জ করতে পারেন, বিজনেস করতে পারেন, চিকিৎসা ক্ষেত্রে উন্নতি করতে পারেন। এই জিনিসটা আমার বোঝাটা এবং এটা বুঝিয়ে মানুষকে বোঝানো ছিল একটু কঠিন। ই-লার্নিং ভিত্তিক শিক্ষা ব্যবস্থা নিয়ে বিশ্বব্যাংক, ন্যাটো, এডিবি সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি দপ্তরে খ্যাতিমান পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতার কথাও জানালেন তিনি। আমি বিশ্বের বিভিন্ন স্থানে, সে মিডল ইস্টের, সে সৌদি আরব, কোরিয়া, চায়না, সব তুরস্ক, সব দেশে আমি প্রধান বক্তা হিসেবে যাচ্ছি এবং আমার সম্মান বেড়ে গেল।
এতদূর আসার পেছনে মেধা যোগ্যতার পাশাপাশি অনুসন্ধানী মননের কথা তুলে ধরেন এ বিশেষজ্ঞ। মেধা, অধ্যবসায় এবং নিজের লেগে থাকা। এখন আমার জিনিসটা হয়েছে কি, হয়তো আমি অনেক ভাগ্যবান যে জিনিসটা নিয়ে কাজ করেছি। ওই সময় বিশ্বে হয়তো দরকার বেশি ছিল। 95-এ ধারণাটা নিয়ে আসলাম, 96-এ বই বের হলো, হওয়ার পরে সারা বিশ্বে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হলো। আধুনিক বাংলাদেশ গঠনে দেশকে নিয়ে তার সৃজনশীল চিন্তা ও কার্যকর পরিকল্পনা তুলে ধরেন গুণী এ ব্যক্তি। দেশকে ভালোবাসতে হবে, মনে প্রাণে ভালোবাসতে হবে, কারণ নিজের কথা চিন্তা না করে দেশের কথা চিন্তা করতে হবে। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। সাপে কামড়ানো 63% মানুষ চিকিৎসকের কাছে না গিয়ে আগে ওঝার কাছে যায়। এতে মৃত্যু ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। দেশের 99% সাপে বিষ না থাকলেও আতঙ্কে তাদের মেরে ফেলছে মানুষ। এতে পরিবেশের ভারসাম্য নষ্টের ঝুঁকি বাড়ছে। আর পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ আছে জানিয়ে সাপ কামড়ালে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। সোশ্যাল মিডিয়ায় রাসেলস ভাইপারের আতঙ্ক ছড়ালে নির্বিচারে মারা পড়ছে নির্বিষ সাপ। এতে ঝুঁকিতে পরিবেশের ভারসাম্য। 99% সাপের কামড়ে কোনো বিষক্রিয়া না থাকলেও মেরে ফেলার প্রবণতায় ছড়িয়ে পড়তে পারে নতুন ভাইরাস, আসতে পারে মহামারী। বৃহস্পতিবার সোসাইটি অব মেডিসিন আয়োজিত সেমিনারে উঠে আসে এসব তথ্য। দেশে 78 প্রজাতির সাপ থাকলেও 52টিতে নেই কোনো বিষ। বাকি 26 প্রজাতির সাপে কিছুটা বিষ থাকলেও গোখরা, কালকেউটে, চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার, সয় স্কেলড ভাইপার এই 4 প্রজাতির ছাড়া বাকিগুলো তেমন প্রাণঘাতী নয়। তবে 2013 সালের আগে রাসেলস ভাইপার কামড়ানোর কোনো রেকর্ড নেই হাসপাতালগুলোতে। এসব বেশি অলস প্রকৃতির হওয়ায় খুব কাছে না গেলে কামড়ায় না বলে জানান বিশেষজ্ঞরা। এমন কিছু হয়ে যায়নি যাতে আমাদের প্যানিকড হতে হবে বা আমরা ওই রকম ভার্জে পৌঁছায় নাই যেখানে হচ্ছে যে আমাদেরকে বিশেষ কোনো ব্যবস্থা নিতে হবে। অলরেডি হচ্ছে যে আমাদের ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশে প্রতি বছর 8000 মানুষকে সাপে কামড়ায়। এর মধ্যে 63% মৃত্যু ঘটে বিনা চিকিৎসায় কিংবা দেরিতে চিকিৎসা নিতে আসায়। মৃত্যুবরণ করে দেরিতে আসার জন্য একটা বড় কারণ, এবং মেল ট্রিটেড হয়, বিশেষ করে ওঝা এদের যারা। সুতরাং আমাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। দেশের উপজেলা পর্যায়ে অ্যান্টিভেনম পৌঁছানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তাই সাপে কামড়ালে আতঙ্কিত না হয়ে দ্রুত পাশের হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তিনি। অ্যান্টিভেনম প্রচুর আছে, প্রচুর, এতে কোনো সন্দেহ নেই। যদি নাও থাকে আমরা আনার ব্যবস্থা করব, কিন্তু কোনো সময় আমি সংকট হতে দিব না। তবে নির্বিষ সাপ কামড়ালে অ্যান্টিভেনম না দিতে চিকিৎসকদের প্রতি পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সতর্ক দৃষ্টি রাখতে হবে যে পয়জনাস এবং নন পয়জনাস বাইট এটা মেডিসিন স্পেশালিস্টদেরকে জানতে হবে। সাপের প্রজাতি ও এলাকায় পার্থক্যের কারণে অ্যান্টিভেনমের কার্যকারিতা কম বেশি হয়। তাই মাঠ পর্যায়ে গবেষণা করে দেশের ওষুধ কোম্পানিগুলোকে ভ্যাকসিন আবিষ্কারের তাগিদ দেন বক্তারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এখন থেকে প্রতি বছর 2000 কর্মী নেবে সংযুক্ত আরব আমিরাত। আর এই বছরই মধ্যপ্রাচ্যের দেশটিতে যাবে 1300 ট্যাক্সি চালক। সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সৌজন্য সাক্ষাতে এসব বলেন ঢাকায় নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত। তিনি জানান, বেতনাদি ও সুযোগ সুবিধা আন্তর্জাতিক শ্রম নীতিমালা অনুযায়ী হবে। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও দুবাই ট্যাক্সি কর্পোরেশনের প্রধান নির্বাহী। 1 ঘণ্টা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের সাথে সুসম্পর্ক ধরে রাখতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। চলতি বছর বাংলাদেশ থেকে 1300 ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নিবে আমিরাত। আগামী বছর এর সংখ্যা 2000। বাংলাদেশ থেকে তারা এখন ট্যাক্সি ড্রাইভার নিবে, মোটরসাইকেলিস্ট নিবে এবং বছরে অন্তত কমপক্ষে 2000 একটা অর্গানাইজেশন এইভাবে অন্যান্য সংগঠনে নিতেছে। সেই হিসাবে আমরা মনে করি যে সংযুক্ত আরব আমিরাতের সাথে আমাদের যে সুসম্পর্ক দীর্ঘদিনের, জাতির জনক বঙ্গবন্ধু সেটা শুরু করেছিলেন 1974 ইংরেজিতে, সেটা কন্টিনিউ আছে এবং কন্টিনিউ থাকবে।
আর ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত H.E. আব্দুল্লাহ আলী আল মাহাদি জানান, আন্তর্জাতিক শ্রম নীতিমালা অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ পাবে কর্মীরা। For this year, because we are in the middle of 2024, Dubai taxi driver, they will take 1,300 all in total. But this number will be increased by, in the future, will be approximately 2,000 yearly. একটি বেসরকারি সংস্থার হিসাব অনুযায়ী 12 লক্ষ বাংলাদেশি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে কাজ করছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 সালে ক্ষমতায় আসার পর থেকে শিক্ষা ব্যবস্থায় যে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন তার ফল এখন পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষা সপ্তাহের জাতীয় পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা তৈরির সাহস কেউ করেনি, একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিলেন। ক্ষুদ্র দেখুদা শিক্ষা কমিশন করার মাধ্যমে তিনি সেটা করতে চেয়েছিলেন এবং সেই পথে অনেক দূরে গিয়েছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য 75-এ আমরা তাকে হারানোর পরে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। মিনিকেট চাল নিয়ে সরকারের সিদ্ধান্ত মানছেন না মিল মালিকরা। মিনিকেট নামে চাল সরবরাহ নিষিদ্ধ করলেও বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেটের ছড়াছড়ি। সরু চকচকে এ চাল কোন জাতের ধান থেকে হয় তা নিয়ে রয়েছে বিতর্ক। মিল মালিকদের দাবি, মিনিকেট জাতের ধান রয়েছে যা দীর্ঘদিন ধরে কৃষকদের কাছ থেকে কিনে আনছেন তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে চাল নিয়ে নাহিদ হাসান তিতাসের 2 পর্বর ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে দেশে মিনিকেট নামে ধানের কোনো জাত নেই। বিভিন্ন জাতের ধানের চাল মেশিনের ছাঁটাই ও পলিশের মাধ্যমে নাম দেওয়া হয়েছে মিনিকেট। বাজারে এ চালের চাহিদাও বেশি, তাই দামও চড়া। তবে সরু চকচকে এ চাল কোন জাতের ধান থেকে হয় তা নিয়ে রয়েছে বিতর্ক। ফলে মিনিকেট নামে বাজারে চাল সরবরাহ বন্ধে চালকল মালিকদের নির্দেশনা দিয়েছেন সরকার। তবুও বন্ধ হয়নি সরবরাহ। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চালের ছড়াছড়ি। খুচরা বিক্রেতারা বলছেন, মিল থেকে যে নামে চাল কিনছেন সেই নামেই বিক্রি করছেন তারা। মিনিকেট চাল যদিও সরকার নিষিদ্ধ ঘোষণা দিয়েছে, কিন্তু মিলার হাতে এখনও এই মুহূর্তে মিনিকেট চাউলের গায়ে লেখা এখনও বন্ধ করি নাই। আমরা যেভাবে কিনছি, যেভাবে লেখা থাকছে, আমাদেরও বিক্রি করার সময়ও সেইভাবেই আমাদের মিনিকেট নামেই বিক্রি করা লাগছে। মিল মালিকরা যেভাবে অন্য বস্তার গায়ে সিল মেরে দেয় আমরা সেভাবে মার্কেটে বিক্রি করি। তবে দেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের অধিকাংশ মিল মালিকদের দাবি উল্টো। তারা বলছেন, মিনিকেট নামে ধানের জাত রয়েছে। দীর্ঘদিন ধরে কৃষকরা মিনিকেট ধানের চাষ ও বিক্রি করছেন। কৃষকদের কাছ থেকে আমরা যে ধান কিনি সেই ধানেরই আমরা সেই চাউলের নাম দিই। আমরা কৃষক পর্যায়ে দেখেন আমার হাতে এখনও কতগুলো, আজকে এতগুলো ধান কিনছি, সবগুলো হলো মিনিকেট নামে কৃষকরা আমাদের কাছে ধান বিক্রি করছে। কৃষকরা বলতেছে এটা মিনিকেট, আমরা সেই মিনিকেট হিসেবে কিনতেছি, প্লাস মিনিকেট হিসেবে আমরা বিক্রি করতেছি। কৃষকরা যদি বলে যে এটা আর এক নাম, আমরা আর এক নাম রাখবো, তাতে আমাদের কোনো আপত্তি নাই, লস নাই। তবে জেলা প্রশাসক বলছেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মিনিকেট নামে বাজারে চাল সরবরাহ বন্ধে কাজ করছেন তারা। খাদ্য মন্ত্রণালয় থেকে সর্বশেষ একটি পরিপত্র জারি করা হয়েছে, যেখানে স্পষ্টত বলা হয়েছে যে মিনিকেট নামে কোনো চাউল বাজারজাত করা যাবে না। ধানের যে জাত সেটি চালের ব্যাগে উল্লেখ করতে হবে। আইন অনুযায়ী মিনিকেট নামে বাজারে চাল সরবরাহ নিষিদ্ধ হলেও চাহিদা বেশি ও লাভজনক হওয়ায় সরকারের নির্দেশনা মানছেন না মিল মালিকরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।